আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আমাদের নিয়মিত আলোচনার অনুষ্ঠান ভয়েসেস অফ ডেভেলপমেন্টে। আপনারা নিশ্চয়ই জানেন যে আমরা এই অনুষ্ঠানটিতে যা নিয়ে আলোচনা করি তা হলো বর্তমান যে উন্নয়ন সংস্থাগুলো আছে তাদের যে চ্যালেঞ্জগুলোর মধ্য দিয়ে যেতে হচ্ছে, এই চ্যালেঞ্জগুলো আমরা বাংলাদেশ হিসেবে, আমরা উন্নয়ন সংস্থা হিসেবে বা উন্নয়ন কর্মী হিসেবে কিভাবে ফেস করব এবং এই চ্যালেঞ্জ উতরিয়ে অ্যাজ আ বাংলাদেশ অ্যাজ আ হোল আমরা কিভাবে খুব স্ট্রং একটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারি যা আমাদের অন্যের প্রতি নির্ভরশীল না হয়ে নিজেদের উপরে নির্ভরশীল হতে শেখাবে। আজকে আমাদের এই পর্বে আমাদের আলোচনায় আমাদের সাথে আছেন নুরুন নাহার, কান্ট্রি ডিরেক্টর হেইফার ইন্টারন্যাশনাল। আপনাকে স্বাগত আপা। ধন্যবাদ আপনাকে। কেমন আছেন? আছি, ভালো আছি। তো আপা, এই যে সার্বিক পরিস্থিতি যা আমাদের অনুষ্ঠানের আলোচনার মূল ব্যাপার, যে এই যে সার্বিক পরিস্থিতিতে বিভিন্ন ডোনাররা তাদের যে ফান্ড এটা তারা ক্লোজ করা মানে ডিসিশন নিয়েছে এবং অলরেডি ক্লোজ করে দিয়েছে আমরা জানি। এই সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনার ধারণা কি? খুব সম্প্রতি যে ঘটনাগুলো ঘটেছে, বিশেষ করে বড় একটা ডোনার, আপনারা জানেন যে তারা তাদের এক্সিকিউটিভ অর্ডারের মাধ্যমে ফান্ডিংটা বন্ধ করে দিয়েছে, যেটা খুব বেশি প্রত্যাশিত ছিল না আমাদের কারো কাছেই। তো ওইরকম একটা পরিস্থিতিতে আসলে এটা আমাদের জন্য একটা বড় শকিংস, কারণ এটা আসলে উইদাউট এনি প্রিপারেশন এই ঘটনাগুলো ঘটেছে। এটা শুধুমাত্র বাংলাদেশের উন্নয়ন কর্মীরা যে একটা শকিংসের মধ্য দিয়ে গিয়েছে তা কিন্তু না, যাদের জন্য এই প্রকল্পগুলো মানে তৈরি করা হয়েছিল বা বাস্তবায়িত হচ্ছিল, আমরা যদি বলি সেই মূলত কাদেরকে টার্গেট করে প্রকল্পগুলো করা হয়, যাদের প্রয়োজনীয়তা আছে, যাদের নিড আছে বা যারা যাদের ভালনারেবিলিটি আছে বিভিন্ন দিক দিয়ে, সেটা ক্লাইমেট ভালনারেবল হতে পারে, তার ফিজিক্যাল ভালনারেবিলিটি হতে পারে, তার সোসাইটাল ভালনারেবিলিটি হতে পারে, তাদেরকে টার্গেট করেই তো প্রকল্পগুলো করা হয়েছে। সুতরাং শুধু কর্মীরা যে একটা শকিংসের মধ্য দিয়ে গিয়েছে তা কিন্তু না, ওই কমিউনিটিগুলোর কথাও যদি চিন্তা করেন তারাও কিন্তু একটা বড় একটা ধাক্কার মধ্য দিয়ে গিয়েছে। কারণ হচ্ছে যে তাদের নিডকে টার্গেট করে কিন্তু প্রকল্পগুলো ডিজাইন করা হয়েছিল এবং সেই জায়গাটা আমরা বলবো যে এই শুধুমাত্র কমিউনিটি এবং কিছু উন্নয়ন কর্মী না, ডেভেলপমেন্ট সেক্টরের উন্নয়ন কর্মী না, এর সাথে কিন্তু অনেক স্টেক হোল্ডার জড়িত। যদি বলা হয় এটার সাথে আমাদের অনেক গভর্নমেন্টের ডিপার্টমেন্টগুলো জড়িত ছিল, আপনাদের প্রাইভেট সেক্টর জড়িত ছিল, লোকাল যারা স্টেক হোল্ডার আছেন বড় বড়, আমি যদি বলি এগ্রিকালচারের ক্ষেত্রে আমাদের ইনপুট সেলার, বায়ার, প্রাইভেট কোম্পানি তারা জড়িত ছিল। আবার যদি বলি আমাদের বেশ কিছু কি বলবো আর কি কমিউনিটি লিডার, তারাও এখানে অনেক বেশি জড়িত ছিল। তার মানে অনেক জায়গায় কিন্তু এটার একটা ইমপ্যাক্ট পড়েছে, হ্যাঁ, নেগেটিভলি ইমপ্যাক্টেড হয়েছে। এবং যারা ফ্রিল্যান্স করতেন, যে হ্যাঁ রেগুলার না কিন্তু এই প্রজেক্টগুলোর ভিত্তি করে তারা কিছু কাজ করতেন, তাদেরও অনেক ইয়ে হয়েছে। তো যেটা হচ্ছে যে আমি মনে করি না যে এই ধাক্কাটাই আমাদের মানে একদম শেষ করে দিবে, অবশ্যই না, ঠিক আছে। কারণ আমরা তো ডোনারের চাহিদা অনুযায়ী আমাদের প্রকল্পগুলো তৈরি করি নাই, আমরা কমিউনিটির চাহিদা অনুযায়ী আমরা প্রকল্পগুলো তৈরি করেছি। সুতরাং তাদের চাহিদাগুলো তো শেষ হয়ে যায়নি। সুতরাং ডোনার চলে গেলেই যে তাদের চাহিদা শেষ হয়ে যাবে বা তাদের কাছ থেকে আমরা নিজেদেরকে উইথড্র করে নিয়ে আসবো, বিষয়টা কিন্তু ওরকম করা যাবে না। সেই ক্ষেত্রে আমাদের আমাদের কি অপশন আছে, আমাদের ফান্ডিংয়ের কোথায় কোথায় কি সোর্সগুলো আছে, সেগুলো আসলে আমাদের একটু এক্সপ্লোর করা দরকার আছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমরা যখন প্রকল্প ডিজাইন করি আমরা কিন্তু একটা এক্সিট স্ট্র্যাটেজি মাথায় নিয়েই প্রকল্পগুলো ডিজাইন করি বা সাস্টেনেবিলিটি ইস্যুসটাকে মাথায় নিয়েই কিন্তু ডিজাইন করি। তাহলে আমাদের এক্সিট স্ট্র্যাটেজিটা কি ছিল, আমরা কিন্তু তখন তাদের সাথেই আমরা এখন আবার কোলাবোরেটিভ ওয়েতে প্রকল্প বাস্তবায়ন করতে পারি। সেটা হয়তো অত বড় স্কেলে হবে না, অত হেলদি রিসোর্স নিয়ে করা যাবে না, কিন্তু এটা আমাদের আগাতে পারবো, আমরা থেমে যাব না। আপনার কথা ধরেই তাহলে বলি যে আমাদের যে এক্সিট প্ল্যান ছিল সেটা নিয়ে আপনি কথা বলেছেন যে এটাকে আমাদের তো সেইভাবে ইমপ্লিমেন্ট করতে হবে, হয়তো বা তাদের ওই আগের মতো অত গর্জিয়াস হবে না বা অত রিসোর্সফুল হবে না, বড় স্কেলে আমরা যেতে পারবো না, হবে না, কিন্তু আমরা যেতে পারবো। তাহলে বর্তমানে আমরা আসলে প্ল্যানগুলো কিভাবে করছি? আচ্ছা, আমি যদি বলি যে দেখেন, আমরা কিন্তু সবসময় অনেক বড় টিকিট সাইজ যেন বড় হয়,
সেইভাবে এবং বড় বড় ডোনারদেরকে কিন্তু আমরা অ্যাপ্রোচ করে আসছি। বাট আপনি যদি দেখেন যে আমাদের কিন্তু প্রচুর কর্পোরেট সেক্টর আছে, ইভেন ফাউন্ডেশন আছে, আমাদের দেশি না ইন্টারন্যাশনাল অনেক ফাউন্ডেশনগুলো আছে, আমাদের ফিলান্থ্রপিক অ্যাক্টররাও আছেন। আমরা কিন্তু কখনো আসলে ওইভাবে অত টার্গেট করে কিন্তু তাদেরকে আমরা অ্যাপ্রোচ করিনি কখনো, এবং ওই রিসোর্সগুলো আমাদের ট্যাপিংও করা হয়নি। আমার মনে হয় যে এখন সুযোগ আসছে যে আমাদের মানে এক্সপ্লোর করা যে কোথায় কোথায় আমাদের রিসোর্সগুলো আছে, সেই ফিলান্থ্রপিক অ্যাক্টররা হোক, আমার কর্পোরেট সেক্টর হোক, আমার বিভিন্ন ধরনের যে ফাউন্ডেশনগুলো আছে তাদের মাধ্যমে হোক। হ্যাঁ, তাদের ফান্ডিং হয়তো ইউএসএআইডি বা অন্যান্য ডোনারদের মতো অত বড় তাদের টিকিট সাইজ হবে না, কিন্তু তারাও কিন্তু আপনার ইনক্লুসিভ ডেভেলপমেন্টের জন্যই এই ফান্ডিংগুলোর করে থাকে। এটা একটা। আরেকটা হচ্ছে আপনারা জানবেন যে আমাদের বিভিন্ন ধরনের যে ব্লেন্ডেড ফাইন্যান্স আমরা যেটাকে বলি, যে আপনার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট, ওখানেও কিন্তু আমাদের একটা বড় সুযোগ আছে। যদিও ইম্প্যাক্ট ইনভেস্টমেন্ট নিয়ে অনেকেই এখানে কাজ করছে, আমাদের দেশে অনেকেই কাজ করছে, কিন্তু আমরা কিন্তু পুরোটুকু ওই মানে মূল ধারায় আমরা কিন্তু যেতে পারিনি। আমাদের এখন সুযোগ আসছে আমাদের এই ব্লেন্ডেড ফাইন্যান্স নিয়ে কাজ করা, এবং যে কোনো ধরনের প্রজেক্টগুলো আসুক না কেন সেটা ক্রিয়েট করা। তাতে করে যেটা হবে যে ওনারশিপটা বাড়বে, এবং আমি যেটা মনে করি যে এতে করে আপনার সাস্টেনেবিলিটি ইস্যুসটা অনেক বেশি অ্যাড্রেস করা হবে। কারণ এই যে বড় বড় প্রজেক্টগুলো ধরেন, ওটা কিন্তু একটা টাইম পিরিয়ড থাকে, আপনার 3 ইয়ার্স 4 ইয়ার্স ম্যাক্সিমাম 5 ইয়ার্স, তারপরে হয়তো কখনো এটা ফেজ মানে ফার্স্ট ফেজের পরে হয়তো সেকেন্ড ফেজ দেয়, ওটারও অনেক, ওইটাও কন্ডিশনাল। সুতরাং আমরা যদি চিন্তা করি যে তাহলে আমরা আমাদের মানে অনেক রিসোর্স নিয়ে যাওয়া দরকার নাই, আমরা যদি কম্প্রিহেন্সিভ অ্যাপ্রোচে যেতে পারি এবং আমরা যদি হলিস্টিক ডেভেলপমেন্ট অ্যাপ্রোচে যেতে পারি, এবং আমরা যদি ওই যেটা বললাম যে ক্রিয়েশনের মাধ্যমে যেতে পারি, আমার মনে হয় যে যেই উদ্দেশ্যে আজকে আমরা কাজ করছি বা ডেভেলপমেন্ট সংস্থাগুলো যাদের নিয়ে কাজ করছে, আমি বিশ্বাস করি যে তাদের জন্য আমরা সত্যিকার অর্থে কিছুটা করতে পারবো। তাহলে আপা এখানে গভর্নমেন্ট কি রোল প্লে করতে পারে? আচ্ছা, গভর্নমেন্টের এখানে বিশাল একটা রোল আছে। আপনারা জানবেন যে গভর্নমেন্টেরও কিন্তু টার্গেট থাকে, তারাও কিন্তু এই উন্নয়ন ধারার অনেক বড় একটা অ্যাক্টর, এবং আমি যদি বলা হয় তারা ন্যাশনাল। আপনি যদি বলেন যে উন্নয়ন মানে সহযোগী সংস্থা, আমাদের যে উন্নয়ন সংস্থা আমরা যারা আমরা বলি যে ইন্টারন্যাশনাল এনজিও বা লোকাল এনজিও, আমরা কয়টা মানুষকে টার্গেট করে আমাদের কাজগুলো করি, বা কয় লক্ষ মানুষকে টার্গেট করি, কিন্তু আমার দেশের জনসংখ্যা তো অনেক, আমরা কি সবাইকে টার্গেট মানে রিচ করতে পারছি? আমরা কিন্তু পারছি না, বাট এটা কিন্তু গভর্নমেন্ট পারছে। তার লিমিটেড রিসোর্স, সেটা হিউম্যান রিসোর্স হোক আর ফাইন্যান্সিয়াল রিসোর্স হোক, তার ওই লিমিটেড রিসোর্স দিয়ে কিন্তু গভর্নমেন্ট তাদেরকে রিচ করছে। সো আমরা কেন গভর্নমেন্টের একটা এক্সটেন্ডেড হ্যান্ড হব না? যদি আমরা গভর্নমেন্টের সাথে কোলাবোরেটিভ অ্যাপ্রোচে যেতে পারি এবং গভর্নমেন্টের রিসোর্সটা আমরা যদি ম্যাক্সিমাম কি বলবো কি অপটিমাম ইউটিলাইজ করতে পারি, আমার মনে হয় যে এখানে গভর্নমেন্ট এবং আমরা যারা উন্নয়ন সংস্থা আছি এখানে খুব ভালো একটা পার্টনারশিপ হবে, এবং সত্যিকার অর্থে আমরা যেটাকে বলছি যে সাস্টেনেবল ডেভেলপমেন্ট, যেটা প্রত্যেকটা অর্গানাইজেশনের একটা আলটিমেট গোল থাকে, আমরা সেই জায়গাটায় পৌঁছাতে পারবো। তাহলে আমাদের মনে হয় যে উই শুড বি মোর ফোকাসড অন রেভিনিউ জেনারেশন, যে আমরা নিজেদের কাজের মাধ্যমে রেভিনিউ জেনারেট কেমন করে করবো, যেখান থেকে গভর্নমেন্টের একটা ভালো অংশ থাকবে, এবং এই অংশীদারিত্ব থেকে আবার আমরা সেটার অংশীদার হতে পারবো। মানে দিস উড বি লাইক এরকম যে আমাদের যে রেভিনিউগুলো জেনারেট হবে সেটা গভর্নমেন্ট আবার উন্নয়নের কাজেই লাগাবেন, যার সহযোগী হিসেবে আমরা কাজ করতে পারি। ব্যাপারটা এরকমই। এবং একটা জিনিস কি, আপনি গভর্নমেন্টকে বাদ দিয়ে তো কোনো কাজ করতে পারবেন না, তাই না? একটা দেশের রাষ্ট্রযন্ত্র ও ওই রাষ্ট্রযন্ত্র সারা জীবন থাকবে, একটা রাষ্ট্র যতদিন থাকবে রাষ্ট্রযন্ত্র ততদিন চালু থাকবে। আমরা যারা উন্নয়ন সংস্থা আছে আমরা হয়তো আসবো যাবো, আমাদের ফান্ড থাকলে কাজ করব, কিন্তু আমরা যখন গভর্নমেন্টের সাথে মানে অ্যালাইন হয়ে কাজ করব বা তাদের সাথে পার্টনারশিপ অ্যাপ্রোচে কাজ করব, আপনি তখন নিশ্চিতভাবে ধরে নেন যেটা এটার অনেক পজিটিভ এফেক্ট আছে, এবং এই পজিটিভ এফেক্টটাই কিন্তু আলটিমেটলি আমাদের মতো আমরা যারা মানে উন্নয়ন কর্মী হিসেবে নিজেদেরকে বলি, আমাদেরও কিন্তু এখানে অনেক বড় একটা রোল প্লে করার দায়িত্ব রয়ে গেছে, এবং এই দায়িত্ব আপনি অ্যাভয়েড করতে পারবেন না। তাহলে এই প্ল্যানগুলো যদি আমরা একটু ভাঙি যে কোন কোন ক্ষেত্রে আমরা আগাতে পারি, তাহলে কি রকম রূপরেখা দাঁড়াবে? আচ্ছা, কিছুক্ষণ আগে যেটা বলছিলাম যে এখানে বাংলাদেশ সরকারের অনেক বড় একটা রোল আছে, বিশেষ করে বিভিন্ন ডিপার্টমেন্টগুলোর প্রত্যেকের আলাদা আলাদা করে প্রায়োরিটি আছে, টার্গেট আছে, তাদের সাথে আমরা কিভাবে কোলাবোরেশন করতে পারি সেটা একটা বড় বিষয়। আমি যদি বলি যে দেখেন, আমরা যখন হেলথ এন্ড নিউট্রিশন নিয়ে কাজ করি, এটাও কিন্তু গভর্নমেন্টের বড় একটা প্রায়োরিটি। আমরা যখন আপনার
গার্মেন্টস নারীদের রাইটস নিয়ে কাজ করি, এখানেও কিন্তু গভর্নমেন্টের একটা প্রায়োরিটি আছে। আমরা যখন পরিবেশ বা এনভায়রনমেন্ট বা ক্লাইমেট চেঞ্জ নিয়ে কাজ করি, ওইটাও কিন্তু আপনার ক্লাইমেট চেঞ্জ ডিপার্টমেন্টের বড় একটা প্রায়োরিটি, আপনি জানেন, এটা গ্লোবাল প্রায়োরিটি আমি বলবো, শুধুমাত্র বাংলাদেশ না, মানে গ্লোবাল প্রায়োরিটি। তো আমরা যদি এই গভর্নমেন্টের সাথে হাতে হাত মিলিয়ে কাজগুলো করতে পারি, সে জায়গায় কিন্তু আমাদের আসলে গভর্নমেন্টকে অ্যাপ্রোচ করতে হবে। আমরা ডেভেলপমেন্ট সেক্টরটা কি করি, মানে শুরুতেই কিন্তু আসলে গভর্নমেন্টকে খুব বেশি ইনভলভ করি না, যতক্ষণ না পর্যন্ত আমরা ওই যে FB6 জমা দিয়ে এনজিওগুলোতে, তারপরে সেটা মিনিস্ট্রিতে যায়, ওখানে হয়তো কিছু কোশ্চেন আনসার থাকে বা প্রেজেন্টেশন দেওয়া লাগে, তার আগ পর্যন্ত কিন্তু আমরা আসলে মিনিস্ট্রিকে খুব বেশি ইনভলভ করি না। তারাও মনে হয় খুব বেশি ইনভলভ হতে চান না, বা মনে করেন যে এটা একদম মানে প্রাইমারি লেভেলে আছে, এটাকে আসলে কি করব, হতে পারে, বাট ওই ব্যারিয়ারগুলো আমাদের আসলে ওভারকাম করতে হবে, এটা একটা। আরেকটা বিষয় আমি এর আগেও যেটা বলেছি যে ব্যাংকের অনেক ফাইন্যান্স আছে, এখানে ব্লেন্ডেড ফাইন্যান্স আছে, আপনার ইম্প্যাক্ট ইনভেস্টমেন্টের এখানে অনেক বড় একটা রোল প্লে মানে করার সুযোগ আছে। এখন আমরা যখন বলবো আমাদের মেইন, যখন আমরা বলি যে আমাদের এই ভালনারেবল কমিউনিটিগুলো নিয়ে কাজ করার মেইন উদ্দেশ্যটা কি, একটা হচ্ছে পভার্টি রিডাকশন, এমপ্লয়মেন্ট জেনারেশন, বা তারা যেন তাদের ন্যায্য অধিকারটা পায়, সেটার জন্য আমরা মেইনলি কাজগুলি করি। ঘুরে ফিরে তো এই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করি। তাহলে আমরা কেন আমাদের যেই মানে ইয়ুথ জেনারেশনটা রয়ে গেছে, যেটা আমরা বলছি যে এটা হচ্ছে আমাদের মানে ডেমোক্রেটিক ডিভিডেন্ডের সবচেয়ে বড় একটা জায়গা, হ্যাঁ, তাহলে আমরা এন্টারপ্রাইজ ডেভেলপমেন্টের ক্ষেত্রে কেন আমরা মনোযোগ দিচ্ছি না? এবং একজন বড় এন্টারপ্রেনার, সে তো শুধু নিজে কাজ করবে না, সে আরো অনেকগুলো এমপ্লয়মেন্ট জেনারেট করবে, ওখানে আমার আরো কিছু মানে চাকরির সুযোগ তৈরি হবে। তার মানে দেখেন, একটা ফার্ম যখন বড় হয়, তার সাথে তাকে কেন্দ্র করে কিন্তু অনেকগুলো অ্যাক্টর এখানে রোল প্লে করে, এবং তার কিন্তু ওখানে ইনকাম জেনারেশন একটা সুযোগ হয় বা এমপ্লয়মেন্ট জেনারেশন হয়। একদম আমরা দেখেছি যে একটা প্রতিষ্ঠান তৈরি হলে তার আশেপাশে কিছু দোকানও তৈরি হয়ে যায়, ওটা তো একটা এক্সটার্নাল ফ্যাক্টর তো আছেই, ঠিক আছে, সেই এক্সটার্নালিটিস গুলো তো আমাদের অ্যাড্রেস, এটা আমাদের হবেই। কিন্তু আপনি যখন দেখবেন যে ধরুন একটা ইন্ডাস্ট্রি বা ছোট্ট একটা এন্টারপ্রাইজ তৈরি হলো, আপনি দেখেন ওখানে কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে, ওখানকার যারা সাপ্লায়ার আছে, ইনপুট সাপ্লায়ার বা আউটপুট বায়ার যারা আছে, ওখানে আপনার কিছু এমপ্লয়মেন্ট জেনারেশন হবে। গভর্নমেন্টের সাথে অবশ্যই গভর্নমেন্টের পলিসি, রুলস, রেগুলেশন, এনভায়রনমেন্ট মিনিস্ট্রির কিছু সার্টিফিকেশন বা লাইসেন্স, ওখানেও কিছু ব্যাপার আছে। তার মানে আপনার অনেকগুলো অ্যাক্টর কিন্তু এটার সাথে জড়িত হয়ে যায়। সুতরাং আমরা যেটা বলছি যে আমরা মানে ক্ষুধা দারিদ্র্য মুক্ত করব, কর্মসংস্থানের ব্যবস্থাগুলি করব, 3-0 দিয়ে আমাদের প্রধান উপদেষ্টা যে কথাগুলো এখন বলছেন, তো সেই 3-0 যেতে গেলে আমাদের নিজেদেরকেও কিছু উদ্যোগ গ্রহণ করতে হবে। এবং এই জন্য আসলে আমাদের খুব কি বলবো কি কনভেনশনাল পথ থেকে বের হয়ে আমাদের একটু নতুন নতুন পথগুলো এক্সপ্লোর করতে হবে। এবং আমি বিশ্বাস করি যে অলরেডি ধরেন যেই সংস্থা যাদের বড় ফান্ডগুলো ওখান থেকে টার্মিনেট হয়ে গিয়েছে, আমি বিশ্বাস করি যে তারা মানে ওই বিষয়গুলো তারা এক্সপ্লোর করছে। ইভেন আমি যখন আমার নিজের সংস্থা হেইফার ইন্টারন্যাশনালের কথাও যদি বলি, আমরাও কিন্তু এখন আমাদের ওয়ার্কিং মোডালিটিস চেঞ্জ করেছি। আমরা এখন বলতেছি যে বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ। আমরা কিন্তু এখন রিসোর্স মোবিলাইজেশন এই পার্টিকুলার টার্মটা ইউজ করছি না, কারণ বিজনেস ডেভেলপমেন্ট অ্যান্ড পার্টনারশিপ এখন আমি যদি আমার কোনো ফার্মারকে বা আমার যে কোঅপারেটিভগুলো আছে বা সমিতিগুলো আছে, তাদের সাথে আমি যদি একজন এক্সপোর্টারের সাথে মানে সুযোগ করে দিতে পারি, কোলাবোরেট করে দিতে পারি, সে কিন্তু এখানে ইনভেস্ট করবে, কারণ সে কোয়ালিটি প্রোডাক্ট চায়, সে অর্গানিক প্রোডাক্ট চায়, বা সে সেফ ফুডটা চায়। সুতরাং এই কোলাবোরেশনটা যদি আমরা করে দিতে পারি, তাহলে কিন্তু দেখবেন যে একটা কমিউনিটি সার্ভাইভ করে যাবে, এবং ওখানে কিন্তু আপনার রিসোর্স মোবিলাইজেশনটা জেনারেট হচ্ছে। সো এই পদ্ধতিতে আসলে এখন আমাদের ভেরি নাইস পয়েন্ট, এই যে পয়েন্টটা বলেছেন। তো সেক্ষেত্রে আমাদের ওই ক্ষেত্রগুলো কি কি, যেমন মনে করেন আপনি অলরেডি বলেছেন যে আমরা গার্মেন্টস সেক্টরে যারা ইনভেস্ট করে তাদের তো একটা আছে, ওনারা তো অনেক ভূমিকা পালন করেনি, এবং অনেক যে ইনকাম জেনারেটিং যে কাজগুলো আছে সেগুলোতে ওনাদের অনেক বড় একটা রোল প্লে ওনারা করছেন। আর কারা কারা আছেন, হু কুড বি দ্য কি প্লেয়ার্স ফর দিস, যে যারা এই ইনকাম জেনারেশনগুলোতে কাজ, এবং আমাদের যে খাতগুলো, যেমন কৃষি খাত আমাদের খুবই না, আমি যখন বলছি এন্টারপ্রাইজ, এটা কিন্তু নন ফার্ম বা অফ ফার্ম এন্টারপ্রাইজ না। হ্যাঁ, আমি যখন এন্টারপ্রাইজ বলবো, আসলে আমাদের তো কৃষি প্রধান দেশ, আপনি দেখবেন যে ঘুরে ফিরে এগ্রিকালচার সেক্টর আসবেই, কারণ আমরা যখন বলি যে রুরাল ডেভেলপমেন্ট, আমার কিন্তু রুরালে এগ্রিকালচার সেক্টর, হ্যাঁ, সেটা আপনি ফিশারিজ বলেন, সিরিয়াল ক্রপ বলেন, আপনি রাইস বলেন, বা লাইভস্টক বলেন,
আসবেই। একদম। এবং আপনি যে কোনো একটা সেক্টর নিয়ে কাজ করতে যান না কেন, আপনি যশোরে যান ফুল নিয়ে কাজ করতে যান, ওখানেও কিন্তু আপনি যদি আপনি ভ্যালু চেন অ্যাক্টরদেরকে আইডেন্টিফাই করেন, আপনি দেখবেন যে ওখানে মানে লোকাল মার্কেট থেকে শুরু করে, লোকাল ইনপুট সেলার থেকে শুরু করে আপনার এক্সপোর্ট মার্কেট পর্যন্ত আপনি কাজ করবেন। তার মানে আপনি চিন্তা করে দেখেন যে কত অ্যাক্টরকে আপনি রিচ করতে পেরেছেন, এবং প্লাস বেনিফিশিয়ারিজও কত তৈরি হয়ে যাচ্ছে, কতগুলো অ্যাক্টর এখানে বেনিফিটেড হচ্ছে, নানানভাবে তৈরি হচ্ছে। সুতরাং এখানে আমি শুধুমাত্র অফ ফার্ম বা এগ্রিকালচারাল ফার্মের মধ্যে আমি সীমাবদ্ধ রাখতে চাচ্ছি না। আমরা যখন বলবো যে হলিস্টিক ডেভেলপমেন্ট, তখন কিন্তু আমার মানে এগ্রিকালচার, নন এগ্রিকালচার, আপনার গার্মেন্টস, সব সেক্টরগুলি, যে কোনো জিনিস নিয়ে সব জিনিসগুলি কিন্তু এখানে চলে আসবে। আপা অনেক অনেক ধন্যবাদ, খুবই ইফেক্টিভ এবং খুবই বলবো বিস্তারিত একটা আলোচনা হয়েছে, এবং আপনি খুবই স্পেসিফিক্যালি বলেছেন যে কোন কোন খাতগুলোতে আমরা আরও বেশি অ্যাক্টিভ হতে পারি, কাজ করতে পারি। আপনার এই মূল্যবান সময়ের জন্য এবং মূল্যবান মতামতের জন্য এনডিপি থেকে আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকেও ধন্যবাদ। ভালো থাকবেন। থ্যাংক ইউ। আশা করি আপনারা রেগুলার আমাদের এই আলোচনা দেখবেন। আপনারা যারা আগ্রহী আছেন, যারা অংশীদার আছেন, যারা মনে করেন যে বাংলাদেশের কমিউনিটি ডেভেলপমেন্ট থেমে যাওয়ার কোনো উপায় নেই, তারা সাথেই থাকবেন, দেখতে থাকবেন ভয়েসেস অফ ডেভেলপমেন্ট। থ্যাংক ইউ।